Hello and welcome, FPL managers. Welcome to Ghono Football, and of course we are back. কালকে থেকে গেম উইক 34 শুরু হচ্ছে, সো ডেফিনেটলি আমরা এই জন্য আজকেই ব্যাক করেছি। গতকালকে ব্যাক করতে পারতাম, বাট গতকালকে যেহেতু একটা ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ ছিল, সো এই জন্য আমরা চিন্তা করেছি যে আসলে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের মধ্যে আমাদের এই ফুট আলোচনা এফপিএল ঘন শো করাটা আসলে ঠিক হবে কিনা। বাট এনিওয়ে, যেহেতু কালকে গেম উইক শুরু, আজকে আমরা ডেফিনেটলি ব্যাক করেছি। আর অফকোর্স আমরা যেহেতু আজকে গেম ডেফিনেটলি ব্যাক করেছি, সো আমাদের আজকে আসলে অনেক কিছু বলার থাকবে। সো মেইনলি আমরা যেটা করবো সেটা হলো যে আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব। বাট আলোচনা শুরুর আগে আমি যেটা করি যে সেটা হলো বরাবরের মতো introduction. So let's start with Ashfaq. Ashfaq? Right. Recurrent of the show, Manchester United fan. Glad to be here. Right. Okay. Pranay? Hello. I'm also recurrent on the show and Liverpool fan and a very amateur. Right. Okay, let's go to the very ordinary FPL manager যে নিজেকে আসলে এখন FPL এর জন্য পুরোপুরি ইয়ে করছে আর কি, বিলীন করে দিয়েছে আর কি, যে ফুল টাইম FPL ম্যানেজার বলতে পারি আমি বাংলাদেশে। আমার জানা মতে একমাত্র ফুল টাইম FPL ম্যানেজার যদি কেউ থাকে সেটা হলো পারভেজ। পারভেজ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। হ্যাঁ, আমি মোহাম্মদ পারভেজ এবং ঘন ফুটবলের এই পদের একজন মানে নিয়মিত সদস্য। FPL খেলতে খুব মজা পাই। দ্যাটস ইট। রাইট। ওকে, সো আজকে তাহলে আমাদের শো এর মধ্যে বরাবরের মতো যেটা থাকবে সেটা হলো আমরা ফিকশন নিয়ে আলোচনা করব, সেটা হলো আমরা ডিফেন্ডার্স নিয়ে আলোচনা করব, আমাদের হট টপিক আছে সে হট টপিক নিয়ে আমরা আলোচনা করব, প্লাস আমাদের মিডফিল্ডার স্ট্যাটিস্টিক্স, ফরওয়ার্ড স্ট্যাটিস্টিক্স, ডিফারেন্সিয়ালস এবং ক্যাপ্টেন্সি অপশনস এর যে আমরা তিনটে ম্যাট্রিক্সেস এর মাধ্যমে যে ক্যাপ্টেন্স অ্যানালাইসিস করি সেটা থাকছে। সো লেটস নট ডিলে এনি ফার্দার, লেটস গো স্ট্রেট টু দ্য পয়েন্ট। বাট বিফোর উই গো ইনটু দ্য পয়েন্ট, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে যারা যারা আপনারা আমাদের শো দেখে থাকেন বা শো দেখছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড অফকোর্স ডু ফলো আওয়ার ফেসবুক পেজ এবং আমাদের টুইটার অ্যাকাউন্টে ডেফিনেটলি ফলো করবেন, কারণ আমরা সেখানে রেগুলারলি স্ট্যাটস, আপডেটস, ইনফরমেশন সবকিছুই শেয়ার করছি এবং আমাদের সমস্ত ভিডিও এবং সমস্ত ইনফরমেশন সবকিছু আলটিমেটলি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে শেয়ার করা হচ্ছে। So please don't forget to subscribe and don't forget to follow us on Facebook and on Twitter. Right. Okay. So let's do one thing. Let's go straight to the fixtures then. And yeah, Parvez, please take it away. ফিকচারের দিকে যদি আমরা তাকাই তাহলে আমি প্রথমেই যে ম্যাচটা আছে সাউথহ্যাম্পটন ভার্সেস লিস্টার সিটি, এই গেমটা হইলো এই গেম উইকের জন্য একটা খুবই ফ্রুটফুল গেম আই থিঙ্ক, কারণ ইনাচিও, ভার্ডি, ইভেন মেডিসন এরা যেভাবে খেলতেছে আসলে লিস্টার সিটি আসলে যথেষ্ট ভালো খেলতেছে এবং FPL এর প্রসপেক্ট থেকেও এবং প্রিমিয়ার লিগের প্রসপেক্ট থেকেও তারা যথেষ্ট স্ট্রং টিম। এই ম্যাচটার দিকে সবারই নজর থাকবে, বিশেষ করে FPL ম্যানেজারদের। তারপরে যদি আরেকটা ম্যাচের কথা বলি তাহলে এভারটন ভার্সেস অ্যাস্টন ভিলা। এভারটন কিন্তু এখন পয়েন্ট টেবিলের যে পর্যায়ে আছে 8 নম্বরে আছে, বাট তারা কিন্তু খুব জোরালো ভাবে চাবে যে তারা সামনের দিকে আগায় যেতে, কারণ আর 1 কি 2 পয়েন্টের ডিফারেন্স আছে। তারা সম্ভবত 4 কি 5 এ চলে যাবে যদি এই এটা কভার করতে পারে 1-2 পয়েন্টের জন্য। তো এভারটন যথেষ্ট ইম্পর্টেন্স দিবে তাদের প্রিমিয়ার লিগে এবং অ্যাস্টন ভিলাও সেম। অ্যাস্টন ভিলা এবং এভারটনের এই খেলাটা যথেষ্ট ভালো হবে আমি আশা করি এবং হাই স্কোরিং একটা ম্যাচ হবে এটা আমি ধারণা করতেছি। আরেকটা ম্যাচের কথা আমি কেন সবাই একমত আমার সাথে, যে টটেনহাম ভার্সেস শেফিল্ড যদিও গত উইকে এই ম্যাচটা তারা জিতছে, বাট টটেনহামের সাথে যে খেলাটা হবে, টটেনহাম কিন্তু যথেষ্ট অ্যাটাকিং টিম এবং নতুন কোচের আন্ডারে কিন্তু তারা তাদের যে ডিফেন্সিভ মুভটা ছিল সেখান থেকে তারা কিছুটা বেরিয়ে আসছে এবং এইখান থেকে টটেনহাম এবং শেফিল্ডের খেলাটা একটা টটেনহামের অ্যাসেট যাদের আছে তারা যথেষ্ট লাভবান হবে আই থিঙ্ক। এইটাই মোটামুটি আমার কাছে এই কয়টা ম্যাচের কথাই মাথায় আসে যেগুলো আসলে FPL এর থ্রু থেকে আসলে খুবই ইফেক্টিভ আমি মনে করি। রাইট। বিফোর আই আস্ক আদার্স, আমি অন্যদেরকে জিজ্ঞেস করার আগে আমি জাস্ট অডিয়েন্সে একটু বলতে চাই যে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ আমাদেরকে ডেফিনেটলি কোয়েশ্চেন কমেন্ট হিসেবে করবেন। আমরা ডেফিনেটলি প্রত্যেকটা কোয়েশ্চেন্স এবং কমেন্টস আমরা আনসার করার চেষ্টা করব এবং আমরা যথেষ্ট আপনাদের কোয়েশ্চেন্সকে আসলে আমরা যে কোনো ক্যাটাগরিতে হলে আমরা সেই ক্যাটাগরিতে সেটাকে আনসার করার চেষ্টা করবো। সো প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট and thank you so much for your comments and of course thank you so much for your views. Right, Ashfaq.
সো বেশিরভাগ ইজি মানে ভালো ফিচার কভার করা হয়েছে। সিটি প্যালেস কি কভার করা হয়েছে বা নো, না কভার তো হয়নি। সিটি ভার্সেস প্যালেস অবভিয়াসলি এটা মানে জুসি ফিকচার ইন থিওরি। এইখানে মানে উইথ প্যালেসের ডিফেন্সিভ ইস্যুতে আর সিটিজ অ্যাটাকিং মানে সিটি সো গুড অ্যাটাকিংলি, সো এখানে দ্যাটস জুসি ফিচার ফর সিটি অ্যাসেটস। বাট এখানে ট্রিকি পার্টটা হচ্ছে গিয়ে সিলেক্টিং দি কারেক্ট সিটি প্লেয়ার্স। লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলা যারা ফলো করছেন তারা দেখছেন যে বেশিরভাগ সবাই 90 মিনিটস খেলছে। প্রিমিয়াম অ্যাসেটস সাচ অ্যাজ কেভিন ডি ব্রুইন আর রিয়াদ মাহরেজ। তো তারা প্যালেসের ম্যাচটা স্টার্ট করবে কিনা দ্যাটস রিমেইনস টু বি সিন। তো অ্যাট লিস্ট যারা খেলে নাই অন দ্য চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ লাইক স্টার্লিং, ফেরান টোরেস, জিসাস, I think they are expected to start. The other assets might be 50-50 or might be a bit tricky to choose. But for City assets, it's a great feature to choose. Okay, Pranay, anything else to add? না, আমার মনে হয় যে বেশিরভাগ ফিচারই আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। বার্নলি ওয়েস্ট হ্যামের ম্যাচটা হচ্ছে কি আসলে দেখার মতো বিষয় হবে। ওয়েস্ট হ্যামের যে ধরনের পারফরমেন্স হতো, তো বার্নলি ডিফেন্সিভ পারফরমেন্সের দিক থেকে ওয়েস্ট হ্যামের ভালো করার কথা, বাট লাস্ট কাপল অফ ম্যাচে আসলে বার্নলির পারফরমেন্স আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে। সো ওই দিক থেকে লিঙ্গার্ড বা অন্যান্য প্লেয়ার অন্যান্য অ্যাসেটরা কি ধরনের পয়েন্ট দেবে এটা একটা দেখার বিষয় থাকবে। আর আদারওয়াইজ আমার মনে হয় যে টপ পিক থাকবে টটেনহাম শেফিল্ডের ম্যাচটাই সবটুকু। রাইট, ওকে। আমার জাস্ট একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা হলো যে ওয়েস্ট ব্রম অ্যান্ড উলভস, যেহেতু অনেকেই উলভস এর ডিফেন্স নিয়ে রাখছে, will West Brom be able to will Wolves be able to keep a clean sheet? কি মনে হয়? আমার মনে হয় না, রাখতে পারবে না। So West Brom will score. ওয়েস্ট ব্রমের কিছু প্লেয়ার আছে আসলে খুবই টপ ফর্মে আছে, বিশেষ করে প্যারেরা খুব ভালো ফর্ম। তো ওই দিক থেকে আসলে উলভসের জন্য এটা খুবই ডিফিকাল্ট হবে। আর ওয়েস্ট ব্রমের যেহেতু রেলিগেশন ফাইট, ওরা অনেক বেশি সিরিয়াস, ইভেন মোর সিরিয়াস দেন। ওকে, ওকে, সো তাহলে আমরা এক কাজ করি, সোজাসুজি আমরা ডিফেন্ডারে চলে যাই। লেটস গো টু দ্য ডিফেন্ডার সেকশন। সো প্রণয়, টেক ইট অ্যাওয়ে। ফার্স্ট অফ অল আমি একটা জিনিস রিমাইন্ড করতে চাই, সেটা হচ্ছে কি এভারটন এবং অ্যাস্টন ভিলা এই দুইটা কিন্তু এই দুইটা টিমের হচ্ছে কি একটা করে ডিউ আছে। সো এটা যে কোনো সময় আসলে নেক্সট কাপল অফ গেম উইকের ভিতরে হতে পারে। সো ওই দিক থেকে আসলে সব জিনিসটা একটু মাথায় রাখা উচিত যে এভারটন এবং অ্যাস্টন ভিলার যে ডিফেন্সিভ আছে তাদের ডাবল গেম উইকের জন্য আসলে ইউজ করা যেতে পারে। তো যদি আসলে ডিপ ডাইভে যাই, লাস্ট 6 ম্যাচে আসলে কি ধরনের কোন টিমগুলি এবং কোন প্লেয়ারগুলি আসলে ডিফেন্সিভলি বেটার পারফর্ম। তো এইখানে যে লিস্টেড প্লেয়ারগুলি আছে এর মধ্যে কোলম্যানের কথা বলতে চাই, এভারটনের প্লেয়ার, যে অলরেডি হচ্ছে কি 40% গোল ইনভলভমেন্ট ছিল, 2টা অ্যাসিস্ট আছে এবং বাজেট প্রাইস 5 মিলিয়নের নিচে। এবং লাস্ট যদি গেম উইকে দেখি তাহলে 10টা চান্সেস ক্রিয়েটেড এবং মিনিটস পার চান্স দেখি 39 মিনিট। তো খুবই লুক্রেটিভ পারফরমেন্স। এবং তার সাথে যদি লাস্ট 6 ম্যাচের মধ্যে 4টাতে ক্রিকেট রেখেছে। তো খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স। তো এই দিক থেকে আসলে আমার মনে হয় যে এভারটনের যে ফিক্সার আছে এর ভেতরে আসলে কোলম্যানকে টার্গেট করা যেতে পারে। এন্ড দেন চেলসি কয়েকটা প্লেয়ার এখানে লিস্টেড আছে, এর মধ্যে ফার্স্ট লিস্টেড আছে অ্যাসপিলিকুয়েটে এবং আছে রুডিগার। এবং এই দুইটা প্লেয়ারই আসলে খুবই পারফেক্টিভ। লাস্ট 6 ম্যাচের মধ্যে এদের রুডিগার হচ্ছে 5টা সিরিয়াস খেলেছে এবং অ্যাসপিলিকুয়েটার 4টা। এবং বোনাস পয়েন্টের দিক থেকে বর্ণনা রুডিগার অনেক বেশি এগিয়ে আছে বোনাস পয়েন্ট প্রোভাইডের ক্ষেত্রে, এবং মার্ক মোর অ্যাসপিলিকুয়েট। তো আমি এখানে রুডিগারকে নেওয়ার জন্য, যদিও আমার পার্সোনাল টিমে অ্যাসপিলিকুয়েটা আছে এবং সেটা হচ্ছে গিয়ে আমি মনে করেছিলাম যে অ্যাসপিলিকুয়েট হচ্ছে গিয়ে বেটার পিক। বাট এখন টাইম যত যাচ্ছে এবং ফিকচারের দিকে যদি দেখি এবং হচ্ছে গিয়ে পয়েন্টের দিক থেকে দেখে আমার মনে হয় যে রুডিগার ইজ বেটার দ্যান অ্যাসপিলিকুয়েট। আর এর বাইরে যদি আমি কথা বলতে হয় তাহলে হচ্ছে গিয়ে লেস্টারের কথা বলতে হয়। জাস্তানিয়ার লাস্ট কাপল ম্যাচে খুবই ভালো পারফর্ম করছে এবং সেটা হচ্ছে গিয়ে ডিফেন্সিভ অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে।
আর লাস্ট অফ অল যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে ডালাস। ইরেসপেক্টিভ অফ ডালাসের হার্ড পিকচার, লাস্ট গেম উইকে কিন্তু খুবই ভালো পারফর্ম করেছে। দুইটা গোল আছে, সেটা দুইটাই হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে, এবং দুইটা ক্লিন শিটও আছে, এবং লাস্ট ক্লিন শিটটা ছিল লাস্ট ম্যাচ। এবং শর্ট অন টার্গেট যদি দেখি, 4টা গোল অ্যাটেম্পট ছিল হচ্ছে গিয়ে ইনবক্সে 4টা ছিল, এবং বক্সের বাইরে ছিল 10 টোটাল। আর মিনিটস পার অ্যাটেম্পট সেটা হচ্ছে গিয়ে আন্ডার 34 মিনিট। তো খুবই ভালো পারফরমেন্স। এবং প্রাইসের দিক থেকে যদি দেখি, প্রাইসেও কিন্তু এখন যদিও অনেক বেশি বেড়ে গেছে প্রাইসের দিক থেকে, বাট স্টিল ডালাস এখনো একটা ভালো পিক। বাট একটু ডিফিকাল্ট হচ্ছে গিয়ে লিডসের ফিকচারটা মনে হয় নেক্সট কাপল অফ গেম উইকে আসলে একটু ডিফিকাল্ট থাকবে। তো যাদের টিমে আছে তারা হচ্ছে গিয়ে তাকে আসলে বেঞ্চ করে রাখার মতো মনে হয় আপাতত পরিস্থিতি। বাট নেক্সট গেম উইক যখন হচ্ছে গিয়ে আসলে ডালাসের পিকচার বেটার হবে, তখন আসলে ওকে টিমে রাখা যাবে। সো ট্রান্সফার আউট না করার জন্য Well, that's quite comprehensive, Pranay, and I think with a lot of statistical analysis. So thank you for that. So any further comments, guys, on this? Yes, go ahead, Ashfaq. তো এই লিস্টে আমি দেখতেছি যে লিভারপুলের কোনো অ্যাসেটস নাই, প্রণয় ভাই। আমার মনে হয় যে এটা পিকচারের কারণে দেওয়া না, কারণ নেক্সট পিকচারটা আসলে ম্যানচেস্টারের সাথে, এবং ডার্বি ম্যাচে আসলে আমার মনে হয় না যে লিভারপুলের কোনো অ্যাসেটকে এবং প্রাইসি ডিফেন্সকে নেওয়ার কোনো মানে আছে। আপনি অলরেডি হার মেনে নিছেন আর কি, ভালো। এই ধরনের কনফিডেন্স থাকা ভালো। আচ্ছা, দেখা যাক, গেম তো এখনো হয়নি, তাই না? রেজাল্ট তো আমরা হয়তো নেক্সট গেম উইকে দেখতে পারবো। এবার লিস্টে কিন্তু ম্যানচেস্টারেরও কোনো ডিফেন্স দেখতেছি না আমিও। ম্যানচেস্টারের কিন্তু কোনো ডিফেন্স, আমি এই সিজনের বেস্ট আর কি বেস্ট ভয় ম্যানচেস্টারেরও কিন্তু আছে, ক্লিন শিট হারানোর ভয় কিন্তু ম্যানচেস্টারেরও আছে। আমি সেটাও একটু অবাক হলাম। এনিওয়েজ, তাই না? এই সিজনের বেস্ট ডিফেন্স হচ্ছে কি ক্রেসওয়েল আসলে। Well, ঠিক আছে, আমরা ওটা নিয়ে কনভারসেশন পরে করি। লেটস গো টু দ্য নেক্সট সেকশন হুইচ ইজ হট টপিক। সো বেসিক্যালি আজকে হট টপিক আমরা যেটা রাখছি সেটা হলো ব্রুনো ফার্নান্ডেজ এন্ড ডিয়েগো জটা। অনেকের টিমেই আছে। ব্রুনো ফার্নান্ডেজ পার্টিকুলারলি উইথ আই থিঙ্ক অ্যাবাউট 54 নাহলে 55% ওনারশিপ। সো সেক্ষেত্রে তার কনস্ট্যান্টলি যে পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি আর কি লাস্ট 6 গেম উইকসে, ইটস নট রিয়েলি গ্রেট। আর অফকোর্স ডিয়েগো জটার পারফরমেন্স ইজ অলসো নট লুকিং গ্রেট। সবাই ভাবছিল যে ডিয়েগো জটা ব্যাক করার পরে যেভাবে গোল দিয়েছিল পরপর এক ম্যাচে 2টা, সেটা দেখার পরে অনেকেরই মনে হয়েছিল যে লাইক ওকে হি ইজ দ্য ওয়ান টু কনসিডার। আবারও হয়তো জটা সেই আগের ফর্মে আসছে। লিভারপুল খারাপ করলে কি হবে, বাট জটা উইল ডু ওয়েল। বাট জটা হ্যাজন্ট ডান ওয়েল অ্যান্ড ব্রুনো ফার্নান্ডেজ ইজ নট ডুইং ওয়েল। সো টু কিপ আওরসেলফ, রাখবো টিমে নাকি বিক্রি করে দিব, I think that's a question we should consider. So yeah, let's start with you, Ashfaq, first. Well, all depends on the strategy, I guess. And Shekhetre, Jota, the thing that's advantageous for Jota, Jota after the United match or fixture besh bhalo. Jota's good part is he will play most matches, but I'm not 100% if he'll play all the remaining matches. সেক্ষেত্রে আমি গত শোতে বা তার আগের শোতে আমি এটা মেনশন করছিলাম যে if this is a pick between Jota and Salah, then Salah is the better pick because Salah is going for the golden boot, etc. But at that price point, I think Jota is still an excellent pick. But yeah, he has the good fixtures, but he might be rotated at least 4-5 game weekend মধ্যে maybe once or twice maybe. Regarding Fernandez's attacking intent in goal scoring ability, আমরা লাস্ট কয়েক গেম উইকে দেখছি কমে গেছে, বাট ওর অ্যাসিস্ট পোটেনশিয়াল এখনো বেশ ভালো। ফার্নান্ডেজের ইস্যুটা হচ্ছে গিয়ে মোস্ট FPL ম্যানেজার্স হ্যাজ হ্যাড ফার্নান্ডেজ ফর আ ভেরি লং টাইম, and if still has, তারা যদি রেখে থাকেন তাহলে they have had them like me for a very long time. তো সেক্ষেত্রে if you are transferring out Fernandez, you will be for going around 0.5 in player values, around 0.4 to 0.5 in player value. সেক্ষেত্রে আপনি ফার্নান্ডেজ যদি ট্রান্সফার আউট করেন, তো you have to have a specific strategy যে because আপনি ট্রান্সফার আউট করার পরে it will be very difficult for most managers to bring Fernandez in because of the difference in prices. So সেক্ষেত্রে আসলে if you obviously there might be better options at this point, but
if you transfer out Fernandes, make sure that you have a plan in place to take the replacements in for the rest of the season, so etc. Because I don't think you will be able to bring back Fernandes. That is the dilemma I am going through right now. দেখা যাক। Okay, Pranay, what's your opinion? মেইনলি ফার্নান্দেজের টিম থেকে বের করার সবচেয়ে বড় রিস্ক হচ্ছে কি হাই ওনারশিপ। প্রায় 50% এর মতো ম্যানেজার হচ্ছে কি আসলে ওকে ওন করে, এবং ফার্নান্দেজ যে কোনো ম্যাচে যদি 10 পয়েন্ট স্কোর করে, সো ওই রিস্কটা অনেক বেশি হবে। আসলে অন্য কোনো প্লেয়ারকে দিয়ে আসলে সেটা মেকআপ করার অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ এখন এই পয়েন্টে আসলে ডিফারেন্সিয়াল প্লেয়ার খুবই কম আছে মানুষের টিমে, এবং খুব বেশি মানে হাই রিস্ক হয়ে যাবে যদি হচ্ছে কি আসলে এরকম হাইলি ওন প্লেয়ারকে আসলে টিম থেকে আউট করে দেওয়া হয়। তো এই একটাই ভয় থাকবে। বাট পারফরমেন্স ওয়াইজ যদি দেখি, ম্যানচেস্টারের টিম থেকে যদি কাউকে রাখা লাগে তাহলে গ্রিনউইড, রাশফোর্ড এরা হচ্ছে কি বেটার অপশন ফার্নান্দেজের থেকে, কেননা উইক ইন উইক আউট আসলে রাশফোর্ড এবং গ্রিনউইড যথেষ্ট পয়েন্ট স্কোর করছে, যেটা হচ্ছে কি ফার্নান্দেজের কাছ থেকে আসলে আসছে না। আর রিস্ক আসলে ওই একটাই, সেটা হচ্ছে হাই ওনারশিপ। যে কেউ আসলে রিস্ক নিতে পারে, এখন তার নিজস্ব স্ট্র্যাটেজি এবং অন্যান্য প্লেয়ার কিরকম ব্যাকআপ আছে সেটার উপর আসলে ডিপেন্ড করে। আর জোটার ক্ষেত্রে খুবই আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে গিয়ে, জোটা যখন কামব্যাক করে তখন সবাই মনে করছিল যে খুব ভালো হবে এবং সালার রিপ্লেসমেন্ট হিসেবে ওকে আসলে রাখা যেতে পারে। পয়েন্টস এর দিক থেকে অনেক কম এবং খুবই ভালো পারফর্ম করে, বাট প্ল্যান ওয়াইজ আসলে ওরকম ভাবে পারফর্ম করেনি। ফার্স্ট 2 ম্যাচ অনেক ভালো পারফর্ম করেছে, এরপর আস্তে আস্তে ডিম হয়ে গেছে। এবং আমার কাছে এখনো মনে হয় যে সালাকে রাখাটাই আসলে বেশি কম্প্রিহেন্সিভ হবে জোটার থেকে। সালাকে রাখাটা বেটার হবে লিভারপুল টিম থেকে। ওকে, পারভেজ, ব্রুনো ফার্নান্দেজ আর ডিয়েগো জোটা, তোর কি মতামত? আসলে এই মুহূর্তে আসলে এপিএল এ এখন খুব একদম শেষে ন্যারো অবস্থায় চলে আসছে। এই মুহূর্তে আসলে একটা বড় ডিসিশন সবাইকে নিতেই হবে। বাট আমার ব্যক্তিগত মতামত যদি হয়, তাহলে ব্রুনো ফার্নান্দেজকে বাইর করার আগে অবশ্যই তার ওনারশিপটার জিনিসটা মাথায় রাখতে হবে। বাট আরেকটা জিনিস, ব্রুনো ফার্নান্দেজের ক্ষেত্রে যে সে এখন অফ ফর্মে আছে, বাট সে কিন্তু যখন একটু ডিপে খেলতেছে তখন অফ ফর্মে, বাট উপরে যখন খেলতেছে তখন কিন্তু তার পারফরমেন্স খারাপ না। সে কিন্তু চান্স ক্রিয়েট করতেছে। আমি যদি দেখি যে সে এখন পর্যন্ত 19টা গোল অ্যাটেম্প করছে লাস্ট 6 ম্যাচে, ইনবক্সে কিন্তু তার মধ্যে 8টা ইনবক্স অ্যাটেম্প। সো তার স্ট্যাট বলতেছে, তার স্ট্যাট কিন্তু অতটা খারাপ না। এক্সজিও কিন্তু ভালো 2.43 এবং এক্সএও কিন্তু ভালো 1.75। একটা জিনিস যে সামনের দিকে 36 একটা পসিবিলিটি আছে ম্যানচেস্টার ইউনাইটেডের ডবল গেমিং খাওয়ার। বাট আবার আরো একটা জিনিস আছে 36 এ হইলো তার ব্লাইন্ড গেমিং। আর জোতার ক্ষেত্রে যে জিনিসটা হবে যে জোতার কিন্তু কোনো ডবল গেমিং নাই। সো ডেফিনেটলি যদি এই মুহূর্তে কাউকে, এই দুইজন প্লেয়ারকে যদি কেউ কনসিডার করে, এদের দুইজন প্লেয়ারেরই অল্টারনেটিভ প্লেয়ার আছে। এইটা আমি বলতে পারি যে তাদের দুইজনেরই অল্টারনেটিভ প্লেয়ার আছে, কারণ আর মাত্র 5টা গেমিং। আসলে এই 5টা গেমিং এর উপর দেরি না করে তাদেরকে একটা কুইক ডিসিশন নিতে হবে। ব্রুনো ফার্নান্দেজ কাইদার তারা রাখবে না ডিয়াগো জোতা তাদেরকে বাইর করে দিবে। ইভেন ডিয়াগো জোতার ক্ষেত্রে আমি ডিয়াগো জোতার ক্ষেত্রে যেটা বলতে পারি, তার ফর্ম যথেষ্ট খারাপ যাচ্ছে। স্ট্যাট যতই ভালো হোক, তার মিনিট কাটের একটা পসিবিলিটি আছে, মিনিট কাটের পসিবিলিটি আছে। সো ডেফিনেটলি জোতাকে অনেকেই কনসিডার করতে পারি, কারণ ওই প্রাইস রেঞ্জের অনেক প্লেয়ার আছে যারা আসলে ভালো পয়েন্ট দিচ্ছে। ইভেন মেডিসন আছে, সিগারসন আছে, এবং ইভেন অন্য টিমেরও। আর তারপরে লিডস এর ফিকচার ভালো হয়ে যাচ্ছে, ইভেন রাফিনা, হ্যারিসনের মতন প্লেয়াররাও আছে। তো আমি ডিয়াগো জোতাকে বাদ দেওয়ার পক্ষে। বাট ব্রুনো ফার্নান্দেজের ক্ষেত্রে যেহেতু 36 একটা ডবল গেমিং আছে, একটু স্লাইটলি কনসিডার করে তারপর, এটা আমার ব্যক্তিগত মত। ওকে, দ্যাটস কোয়াইট আনসার। সো সব কথার মধ্যে আমি যেটা বুঝলাম সেটা হলো ওনারশিপ ইজ আ বিগ ফ্যাক্টর, রাইট? অ্যাট লিস্ট ফর ব্রুনো ফার্নান্দেজ। সো একটা কথা আছে এপিএল কমিউনিটিতে, ফিয়ার অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট, আমি এখন এই তিনজনের মধ্যে কিন্তু ফিয়ার অফ মিসিং আউট জিনিসটা দেখতে পাচ্ছি, যে যদি ব্রুনো ফার্নান্দেজ গোল দেয় বা যদি পয়েন্ট দেয়, তাহলে তো শেষ আমি, তাহলে তো আমি শেষ। সো এই ফিয়ার অফ মিসিং আউট থেকেই যারা আসলে আলটিমেটলি ওই ক্যালকুলেটেড রিস্ক নিতে পারে, দে ডু ভেরি ওয়েল। ঠিক আছে, তো আমি বলছি না যে ইউ শুড টেক ইট। ইন্ডিভিজুয়াল সবার যে মিনি লিগে, মানে ইফ ইউ আর লিডিং ইউর মিনি লিগস, probably you should keep hold of Bruno Fernandes because the risk is too high. And if you are trailing, then probably you should
you can take the risk because আসলে মানে Bruno Fernandes রেখে বা কিছু ওইভাবে তারা লিডটা নিতে পারবে তো if you're leading maybe keep him if you're not then maybe it's time to take the risk মানে এখন রিস্ক না নিলে আর কখন আর 5টা গেম দিতে শেষ প্রিসাইসলি সো আসলে এই কথাটা কি আমার জন্যই ছিল আশফাক না না আমি আপনার থেকে আস্তে আস্তে ইন্সপায়ার্ড হচ্ছি এটা বুঝাইতে আর কি ওকে just confirming just আমি যা ডিফারেন্সিয়াল লাস্ট কয়েক গেম উইকে মানে চুজ করছি একটাও খাটতেছে না লাইক ট্রসার্ড অর ফোর্ডেন্স কোনটাই খাটতেছে না মাই পয়েন্ট এই ক্ষেত্রে তোমাকে আমরা একটা সাজেশন দিতে পারি ইউ শুড ফলো আওয়ার ওন ডিফারেন্সিয়ালস কারণ আমাদের ওন ডিফারেন্সিয়ালস এর সাকসেস রেট আমরা যেটা মেজার করতেছি আর কি গেম উইক 29 থেকে এখন পর্যন্ত সাকসেস রেট হলো 46% জাস্ট টু টেল ইউ সো প্রত্যেক গেম উইকে আমরা 4টা করে ডিফারেন্সিয়াল বলি এবং তাদের পয়েন্টস ক্যালকুলেট করার পরে দেখা গেছে যে 46% রাইট আমরা বেসিক্যালি তো ফোকাস করি তো আপকামিং গেম উইকস এ বাট দ্য ট্রান্সফারস আই মেক ইজ অ্যাকচুয়ালি ফর অ্যাট লিস্ট 2 to 3 গেম উইকস তো ওইভাবে করেই ভাবছিলাম যে এনিওয়ে মানে দেখা যাক ফিল মোর ডিফারেন্সিয়ালস ওকে Yeah, there is one. We are going into the midfield section now, so let's move to the midfield section. But before you start, Ashfaq, there is a question about midfield. Sheta holo je wait. Yeah, here it is. Can you answer this question before? It's question from Shaun Parvez. De Bruyne ke rakha thik hobe ki na? Can you answer this question before we move? De Bruyne. রাইট তো ডি ব্রুইনের ইনিশিয়াল লাস্ট উইকে যেটা আমাদের কনসার্ন ছিল সেটা হচ্ছে বিকজ অফ হিজ ইনজুরি যে ও খেলবে কি খেলবে না সেখানে বাট আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা দেখে এবং লিগ কাপ খেলাটা দেখে বুঝলাম হি ইজ ভেরি মাচ ফিট এন্ড হি ইজ আপ এন্ড ফায়ারিং ডি ব্রুইনের যেটা ইস্যু অ্যাট লিস্ট দিস গেম উইক ইজ যে চ্যাম্পিয়ন্স লিগে মোস্ট প্লেয়ার্স যারা খেলছে দে প্লেড দ্য ফুল 90 মিনিটস আর upcoming weekend City's priority is the Champions League. So there is a very good chance that De Bruyne will be benched next week. If the bench now his minutes are likely to be limited. Champions League খেলাটার পরে he's still a very good shout to keep, but against Palace, consider that he has a very good chance of being on the bench. Right. Okay. So let's go to the midfield section then, and here it is. Take it away, Ashfaq. So midfielder, ekhane obviously the first choice is the Lingard is currently because with Antonio gone and Mark Noble not playing every other games. So Lingard is currently on penalties. So whenever he is not assisting or not scoring, he's taking penalties. So Lingard price 6.7 last his game which he has 6 goals xg is highest among midfield 3.48 shots on target is the highest so stats that actually if someone does not have Lingard at this moment then there is no other way you need to have Lingard in your team our West Ham fixtures ekhon theke will only get better till the end of the season so Lingard has a very good chance of keeping his scoring streak, maintaining his scoring streak till the end of the season. Next, I'm move on to the City assets. City assets say Mahrez or De Bruyne performance so besh bhalo. Mahrez or De Bruyne provided they start, although they likely won't start. Provided they do start, they have a very good chance of scoring big haul against Palace. So Mahrez after dekben je last 6 games they already have 3 assets. Shots on target is 8, attempts on goal is 18, which is second highest among midfielders. So Mahrez is an excellent shout. I was considering him to transferring him in this game week, but Champions League full 90 minutes khelate it has somehow derailed my plan. So if Mahrez plays, it's a very good. Otherwise, there will be still a bit of a rotation. De Bruyne, Champions League খেলাটা যদি আপনারা দেখে থাকেন, De Bruyne was excellent. His chances created, আপনারা just যদি এই টেবিলের স্ট্যাটসটা দেখে থাকেন, chances created over the last 6 game week is 80 এবং অন্য কোন এর ধারে কাছেও নাই.
the nearest midfielder is Mahrez with 9. That is half of what De Bruyne is. So De Bruyne involvement in FPL points or City goals is unparalleled. So একটু আগে যে প্রশ্নটা একটু আগে করতেছিলেন যে রিগার্ডিং De Bruyne. So if you have a good bench option for this game week, it should be a good option to bench De Bruyne or playing him, to have someone come off the bench. So a game week De Bruyne is still an excellent option. Next, I'll be moving on to just 1 second. Sorry to answer that. Sorry to disturb. There is a question coming, and I'll just take you to the question first. And here is the question. So the question is, KDB na Mahrez ke beshi karjokor hobe? Question from Mushir Rahman Bhakti. So can we just need a very short answer? Can you give it, Ashfaq? Between them, আমি still মনে করি যে KDB has the higher chance of playing every game. KDB is on penalties, KDB is on set pieces. So if we have to choose between them, I still say KDB. But ultimately, because of the difference in prices, if you can, if you have planned to invest somewhere else, then you can take Mahrez. But if it's just direct choice between KDB and Mahrez, I think still KDB is the better choice. Okay, there is another question. It has 2 parts. এটা 2টা পার্ট আছে, একটা হলো মেডিসিনের অংশ, সো আই ওয়ান্ট ইউ টু কভার মেডিসিনের অংশটা এখন কভার করলে ভালো হয়, বাকি হলো বার্ডি এন্ড ইহেনাচোর পার্টটা আমরা ফরওয়ার্ড অপশনে কনসিডার করব. বাট হিয়ার ইজ দ্য কোয়েশ্চেন, জাস্ট ওয়ান্টেড টু শো, ইটস আ কোয়েশ্চেন ফ্রম সামির আনোয়ার সামি. বার্ডি, মেডিসিন, ইহেনাচো বেটার অপশন ফর দ্য লাস্ট ফিউ গেম উইকস, কে ভালো হবে? সো আমি যেটা সাজেস্ট করবো আশফাক, ইফ ইউ ক্যান আনসার ফ্রম মেডিসিন পয়েন্ট অফ ভিউ, বার্ডি আর ইহেনাচোর পয়েন্ট অফ ভিউটা আমরা আসলে ফরওয়ার্ড সেকশনে কভার করি. টেক ইট অ্যাওয়ে. ওয়েল, আমরা এই মিডফিল্ড সেকশনে ম্যাডিসনের কভার করব. তো ম্যাডিসনের লাস্ট 6 গেম উইকস এর যে স্ট্যাটসটা, ওয়েল, still good, but Madison, you have to understand that he has come back from an injury, pretty least a long-term injury. So ইনজুরিতে আসার পর থেকে আমরা গেম উইক 17-18 বা ওই সময়কার যে ম্যাডিসনকে দেখছি, আমরা সেম ম্যাডিসনকে অ্যাটলিস্ট ফর মি আমি এখন ওইভাবে আমি তাকে দেখতেছি না. বাট because Barnes is injured and the formational Leicester will play, Madison will start almost all matches, at least most matches. He's playing in the central attacking midfield role. So he's slowly getting back into fitness, but he's not quite there yet. Sheketre, at this price point, I think Sigurdsson or a City asset might be a better pick. But you can keep an eye on Madison regarding his FPL involvement or how much chances he's creating or something like that, because I don't think he's still back to full fitness yet. But he's one to monitor, definitely. So FPL involvement holo basically Madison is 22.2%, which is pretty poor comparatively আসলে বলতে গেলে, in a sense যে আসলে it's not as good. আমার নিজের ব্যক্তিগত টিমে ম্যাডিসন আছে. লাস্ট গেম উইকের কথা বলবো না, গেম উইক 32 এর কথা যদি আমি বলি, ম্যাডিসন ডজড পয়েন্টস লাইক ম্যাট্রিক্সে যেমন কিয়ানো রিভস বুলেট ডজ করছিল, ম্যাডিসন ডজ পয়েন্টস লাইক দ্যাট. গত গেম উইকে কিন্তু আবার 33 তে কিন্তু আবার ম্যাডিসনকে মোটামুটি খুঁজে পাওয়া যায় না খেলার মধ্যে. But anyway, let's go into the midfield, cover up the list, and then we will come back to this question again. Vardy, Madison, Iheanacho, who will be the better option? ঠিক আছে? So let's continue with the midfield options. Jay Rodriguez and I think Sigurdsson left. So continue with Madison. Madison still will start most games and he's slowly coming back into fitness. So I don't think he's fully fit or fully match fit yet. Provided he gets some fitness into him or he's match fit, or I think he can still be a good asset. But at least people should consider taking it after he starts giving some points, not before. Amar advice থাকবে সেটাই. Anyway, so moving on to Everton assets. So Sigurdsson, I think, is a very good shout at this point. He's very up front in the current Everton lineup.
he's a good differential. He's on penalties, he's on free kicks, he's on corners. So Sigurdsson 6.9 can be a very good shout as a differential player. সেক্ষেত্রে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে to consider is Everton still has a double game coming up against Villa. Not game 34 but after maybe. So Sigurdsson ওইখানে can be a very good asset to bring in. রড্রিগেজ আমি এর আগে যেটা বলছি যে রড্রিগেজ সিজনের শুরুতে যেভাবে শুরু করছিল আসলে এফএল ইনভলভস ওভাবে কমে গেছে বাট he's obviously মানে if you watch the Everton games he's a bit of a match influence. He plays excellently but he kind of assists the assister. সেক্ষেত্রে আসলে the final FPL points বা কিছু দেখা গেছে রড্রিগেজ থেকে পাওয়া যায়. So as good as a player he is, আমার মনে হয় না এই মুহূর্তে যে he's a very good FPL asset to consider. Finally, I'm not considering Havertz or Pulisic. আমি ওখানে তাদেরকে নিয়ে খুব বেশি ডিসকাস করতেছি না কারণ regarding Havertz and Pulisic, Tuchel's first choice 11 is still very hard to predict because আমাদের মাঝখানে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে Havertz is the first choice center back. But in the last Champions League game, we're not so sure anymore. There will still be high rotation for the seasons, I believe. After the game, it's tougher. So regarding midfield contribution, that's it from me. Okay, so let's do one thing. There is another question. সেটা হলো যে আবারও মশির রহমান বাপি is asking, and it's exactly the point that you discussed right now, Ashfaq. Rodriguez, Sigurdsson, কাকে টিমে নেওয়া যেতে পারে? If you are to suggest, whom would you suggest? So between them, আমি একটু আগে যেটা বললাম যে Sigurdsson is the better choice because Sigurdsson অনেক উপরে খেলে মানে the new formation. He plays on the left or sometimes he plays at the central attacking midfield. So he's on penalties, he's on free kicks, he's on corners. So Sigurdsson FPL involvement would be better than Rodriguez at this point. Right. Okay. I think that answers the question. So let's move to the next section. Forwards. So Parvez. Forward. নাদিম, ফরওয়ার্ডের যে জিনিসটা আসলে এই মুহূর্তে দরকার সেটা হলো একটা প্লেয়ারের নাম সবসময় এখানে ফিক্সড করে রাখতে হবে, সেটা হলো হ্যারি কেন। সো হ্যারি কেনের পরে আর বাকি দুইটা পয়েন্ট আছে, দুইটা অপশন আছে, যেটা তিনটা ফরওয়ার্ডের মধ্যে একটা হ্যারি কেনের জন্য জায়গা রাখতেই হবে সবাইকে, বিকজ তার ওনারশিপ এবং তার ফর্ম এবং তার ফিকচার। সো হ্যারি কেন এখানে মাস্ট। তার পারফরমেন্স যদি দেখি আমি স্ট্যাটিক্যালি লাস্ট 6 গেম উইকে 5.20, অর্থাৎ আমাদের লিস্টে যতগুলো ফরওয়ার্ড আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সজি, এবং এক্সও কিন্তু তার খুব একটা খারাপ না, 1.11, এবং এফপিএল গোল ইনভলভমেন্ট 75%, অর্থাৎ টটেনহামের সব গোলের মধ্যে 75% ইনভলভমেন্ট তার আছে। গোল অ্যাটেম্প 27টা, 16টা ইনবক্স, এবং সে সবচেয়ে 19 মিনিট পরে একটা করে গোলে অ্যাটেম্প করতেছে। সো হ্যারি কেনের জন্য একটা জায়গা সবারকে রাখে দেন, 11.8 প্রাইস কোনো ব্যাপার না। আর বাকি যে দুইটা অপশন আছে এই দুইটার জন্য প্লেয়ারকে চুজ করে, এটা হলো আমার ব্যক্তিগত মতামত। তাহলে এখানে আমি প্রথমে যদি আসি যে এই মুহূর্তে আসলে ইনাচিও যে ধরনের ফর্মে আছে এবং তাদের ফিকচার এবং তাদের সামনের ডবল গেমিংয়ের পসিবিলিটির কারণে ইনাচিও কিন্তু আর একটা অলমোস্ট অবভিয়াস পিক সবার জন্য। সো ইনাচিও কিন্তু মোটামুটি ইনাচিও এবং কেনকে আমরা এখানে কনসিডার করতে পারি। এখন যেখানে আমি যদি প্রশ্নটা দিকে যাই, যে ভাই প্রশ্নটা করছে যে ভার্ডি অর ইনাচিও, এই ক্ষেত্রে যে জিনিসটা হবে যে এই মুহূর্তে আসলে অনেকের মিডফিল্ড সেকশনটাতে কিন্তু অনেক হেভি হিটার প্লেয়ার নাই, যেমন অনেকে ব্রুনো ফার্নান্ডেসকে অনেকে বের করতে যাচ্ছে, ডিয়াগো জোতাকে বের করতে যাচ্ছে। ওই জায়গায় যদি একটা কম অপশন নিয়ে এখানে থার্ড ফরওয়ার্ড হিসেবে কিন্তু ভার্ডিকে কনসিডার করা যাইতে পারে, বিকজ ভার্ডির এক্সজি কিন্তু 2.64, তার অ্যাসিস্ট কিন্তু যতগুলো প্লেয়ার আছে অ্যাসিস্টের দিক থেকে কিন্তু ভার্ডি যথেষ্ট আগায় আছে। তো ভার্ডি শুধু গোলই করতেছে না, ইনাচিওর সাথে একটা ভালো কম্বিনেশন করে ভার্ডির কিন্তু অ্যাসিস্ট পটেনশিয়ালটাও ভালো, যেমন এটা দেখা যাচ্ছে এক্সজি কিন্তু সবচেয়ে বেটার এবং নট বেটার, অনেক হাই, অন্যান্য যে কোনো ফরওয়ার্ডের চেয়ে অনেক হাই। সে কিন্তু 2.73 তে তার এক্সএ,
এবং তার বিগ চান্স ক্রিয়েট করছে। বিগ চান্স কিন্তু আসলে সব প্লেয়ারের এত মানে সহজ না। 5টা বিগ চান্স ক্রিয়েট করা কোনো মিডফিল্ডারও কিন্তু এই ধরনের চান্স ক্রিয়েট করতে পারতেছে। সো ভার্ডিকে একটা অপশন দেওয়া যাইতেই পারে। তো ভার্ডির স্ট্যাট অনেক ভালো। আর এই ক্ষেত্রে যদি কারো ব্যালেন্সে থাকে ভার্ডিকে নেওয়া পসিবল না হয়, তাহলে অন্য জিনিস, ওখানে অনেক অপশন আছে, যেমন বামফোর্ড আছে এবং কালভার্ট লুইং এবং রিচার্লিসন আছে এভারটনে। তাদের ফিকচার এবং ফর্ম কিন্তু আস্তে আস্তে, ফিকচারও ভালো হচ্ছে, ফর্মও ভালো হচ্ছে। অ্যাটলিস্ট আগামী 2টা ফিকচার কালভার্ট লুইং এবং রিচার্লিসনের জন্য কিন্তু ভালো। সো রিচার্লিসন আমাদের এই সেকশনে নাই, বিকজ আমাদের রিচার্লিসন হলো ডিফারেন্সিয়াল সম্ভবত আছে, দ্যাটস ওয়াই রিচার্লিসন হয়। বাট এক কেমিকের যদি যদি কোনো কেউ পান্ট হিসেবে ইউজ করতে চায়, তাহলে ম্যানচেস্টার সিটির ক্রিস্টালের সাথে কিন্তু এই গেমিকে খেলা, যেখানে ক্রিস্টালের ডিফেন্সিভ পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। জাস্ট এক কেমিকের জন্য গ্যাব্রিয়েল জিজাসকে এখানে করা যাইতে পারে, বাট ওয়ান গেমিক, আমি বলবো না যে তাকে লং টার্ম রাখার জন্য, জাস্ট এক গেমিকের জন্য যদি কোনো অপশন থাকে। আর বাকি যে প্লেয়ার গুলো আছে যেমন ওয়াটকিন্স এরও কিন্তু ফিকচার ভালো, ডবল গেমিকের পসিবিলিটি আছে। বাট একটা জিনিস সবাইকে মাথায় রাখতে হবে যে সামনে কিন্তু 5টা গেমিক, তার মধ্যে একটা এভারটন এবং অ্যাস্টন ভিলা, এই 2টা টিমের কিন্তু প্লেয়ারের একটা মনে রাখতে হবে, এদের কিন্তু একটা করে বাড়তি ম্যাচ আছে। সো এরা অন্য প্লেয়ার মতন, যেমন ভার্ডি এবং ইনাচিওকে যদি আমি একসাথে টিমে রাখি, তাহলে একটা কিন্তু প্রবলেম হবে। সেটা হলো 35-এ যদি তাদের ডবল গেমিং হয়, 36 কিন্তু তাদের ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো এই সময়ের মধ্যে প্লেয়ারকে চেঞ্জ করা আসলে একটু টাফ হবে। সো আপনাদেরকে নজর দিতে হবে কালভার্ট লুইং অথবা অ্যাস্টন ভিলার ওয়াটকিন্সের এইরকম প্লেয়ারের দিকে, কারণ তাদের একটা বাড়তি ম্যাচ আছে। তাদের ডবল গেমিং হইলেও একটা সুবিধা হলো তাদের 36ও কিন্তু ব্ল্যাঙ্ক না। সো কিপ ইট মাইন্ড যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি যদি ইনাচি এবং ভার্ডিকে একসাথে টিমের মধ্যে রাখি, তাহলে 36-এ যখন ব্ল্যাঙ্ক হয়ে যাবে, আমি এত দ্রুত আসলে প্লেয়ারকে শিফট করা আসলে মুশকিল হয়ে যাবে। দেখা যাবে যে আমার বেস্ট ইলেভেন তৈরি করা সম্ভব হচ্ছে না। এটা কিপ ইন মাইন্ড। জাস্ট এইটাই মোটামুটি ফরওয়ার্ড আমার কাছে ছিল না। রাইট। সো পারভেজ, যদি আমি ওই সামির কোয়েশ্চেনে যদি আমি আসি, তাহলে সাজেশন এক্স্যাক্টলি প্রিসাইসলি যদি কোনো সাজেশন দেওয়া যায়, অ্যাডভাইস, তাহলে কে বেটার অপশন 3 জনের মধ্যে? এইখানে 3 জনের মধ্যে আমি মনে করি ভার্ডি এবং ইনাচিওকে একসাথে যদি রাখা যায়, এটা বেটার অপশন। Right. Okay. Okay. Hope Samir, that answers your question, and we'll move to the next topic then, because we have the differential section coming up. That will be more on what you call it, the differential. যেখানে আমরা আসলে অনেককেই রাখি না. But anyway, let's go to the differential section, which I will cover, of course, and I will do one thing. আমি আগে quickly বলে নেই, Matheus Pereira. Yes, of course, he's interesting. Interesting in a sense যে ওয়েস্ট ব্রমের রিভাইভালের পিছনে ম্যাথিয়াস প্যারেরা ইজ এন ইম্পর্টেন্ট প্লেয়ার, এটা একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা সিগারসনের ক্ষেত্রে আশফাক বলছিল যে হিজ টেকিং কর্নার্স, হিজ টেকিং পেনাল্টিজ, হিজ ইন দ্য ফ্রি কিক। ম্যাথিয়াস প্যারেরা ফর ওয়েস্ট ব্রম ইজ এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার। হিস্ট্রি কি? সবচেয়ে মজার ঘটনা হলো যে একজন এফপিএল ম্যানেজারকে আমি চিনতাম, যে বিগত গেমিক 19 থেকে গেমিক 18-র বম্বাস্টিক পারফরমেন্সের পরে ম্যাথিয়াস প্যারেরাকে নিচ্ছিল গেমিক 19-এ যায়, এবং গেমিক 19 থেকে এখন পর্যন্ত সে বিগত এই 15টা গেমিকের মধ্যে মাত্র সে 5বার রিটার্ন করছে। সো দ্যাটস অ্যানাদার থিং। এবং তার এই 15টা গেমিকের মধ্যে 7টা গেমিক শুধু সে রাখছিল, বাকিগুলোতে রাখে নাই। যেগুলোতে রাখে নাই সেগুলোতেই ম্যাথিয়াস প্যারেরা পয়েন্ট দিছে। সো আই থিঙ্ক হি ওয়াজ আ কার্স, লেটস সে। সো এটাই হলো ব্যাপার। বাট এনিওয়ে, ম্যাথিয়াস প্যারেরা এক্সজি ভালো 2.41, and of course এক্সিও ভালো 1.62, এবং শটস অন টার্গেট ইজ বেসিক্যালি 9, এবং 15 গোল অ্যাটেম্পটস, যার মধ্যে 7টা হলো বাইরে। সো 50% of his shots are from inside the box, or 50% of shots are from outside the box. Chances created is extremely good, 13, যেটা আমরা দেখতে পাচ্ছি। Considering West Brom is really giving it a fight, এই সময় প্লেয়ারদের মোটিভেশন অনেক বড় একটা ব্যাপার, এবং মোটিভেশনের কারণে অনেক প্লেয়ার অনেক ভালো করতে পারে। সো ম্যাথিয়াস প্যারেরা ক্যান বি আ ডিফারেন্সিয়াল, যেটাকে কনসিডার করা যেতে পারে। কামিং টু স্টার্লিং, আই ডোন্ট নো, গেমিক 3 থেকে গেমিক 13-14 পর্যন্ত আমার টিমে, নিজের টিমে স্টার্লিং ছিল। এই সপ্তাহে হ্যাট্রিক করবে, এই সপ্তাহে হ্যাট্রিক আসতেছে। ইট নেভার কেম, and of course I had to sell Sterling, but Sterling played well. Last 2 গেমিকে at least ভালো করেছে। চ্যাম্পিয়ন্স লিগে he didn't play,
সামনে যেহেতু আবার সিটি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ আছে, সো হি মাইট গেট দ্য প্রিমিয়ার লিগ কল। সো ইয়া, কেউ যদি ট্রিকি একটা পান্ট নিতে চায় স্টার্লিং এর উপরে আগেন্স্ট ক্রিস্টাল প্যালেস, ব্রুনোকে রিপ্লেস করে, go ahead. But I'm not going to give it a very strong shout. I would not make it as a strong suggestion. Richarlison is definitely a good shout. কারণ Richarlison is having very good combination. ইয়ার সাথে Sigurdsson plus Rodriguez plus Dominic Calvert-Lewin এর সাথে। So Dominic Calvert-Lewin is back. এখন হয়তো বা আবার Richarlison will move to the left or move to the right. সেটা জানি না। Sigurdsson গত সপ্তাহে অবশ্যই লেফটে খেলছিল। So that's another thing that we need to consider. But he is not a bad shout কারণ তার basically last 16 shots and 13 on target. So that's another good thing. হ্যারিসনকে এখানে বেসিক্যালি রাখার পিছনে একটা কারণ হলো হ্যারিসন খুব ভালো খেলছিল। হি প্লেড ভেরি ওয়েল আগেন্স্ট শেফিল্ড ইউনাইটেড, প্রায় 14 না 15 পয়েন্ট দিয়েছিল। এরপরে ম্যানচেস্টার সিটির সাথে খেলা ছিল, দেন ইট ওয়াজ আ টাফ ফিক্সচার, সো হি ডিডন্ট ডু নাথিং। বাট হ্যারিসন এখন যেহেতু আর একটু ইম্পর্টেন্ট এই কারণে বাড়ছে যে যেহেতু রাফিনা নেই, সো হ্যারিসন উইল বিকাম দ্য মেইন সেন্ট্রাল পার্টনার ফর ব্যামফোর্ড। সো যেহেতু ব্যামফোর্ডের সাথে তার যেহেতু মেইন সেন্ট্রাল হতে পারে, সো সেক্ষেত্রে হিজ পোটেনশিয়াল ইজ স্টিল ভেরি স্ট্রং, particularly from the left side. And of course he has 3 assists and of course FPL goal involvement of 80%. So that 80% থেকে বোঝা যাচ্ছে যে আসলে হ্যারিসন is a good shout. But anyway, anything else guys to add to this? No. Nothing? Okay. No. There's a question and Pereira na Rafinha কে ভালো অপশন? Pereira, okay. পারভেজ? আমি রাফিনহার পক্ষে, বাট রাফিনহা যদি ইনজুরি থেকে ফিট হয়ে আসে তাহলে, বাট এই মুহূর্তে যদি কারো টিমে প্যারেরা থাকে, ডেফিনেটলি প্যারেরাকে বের করার কোনো কারণ নেই। উলসের সাথে খেলা, এবং আমার বিশ্বাস যে উলস এদিন ক্লিন শিট রাখতে পারবে না এবং প্যারেরা উইল স্কোর। আশফাক? রাফিনিয়া যদি ফিট থাকে তাহলে ডেফিনেটলি রাফিনিয়া। এটার মেইন কারণ হচ্ছে কি পেরেরার ফিকচার আফটার দিস গেম or so on, the fixtures will get more difficult, whereas Rafinha's fixture will get more easier. So provided Rafinha is fit, if it's a choice between these two, definitely Rafinha. Right, okay, that's a good shout. So let's do one thing. Let's move to the next topic then. And what I will do is let me just change it to bring up the topic. That's best captain. So yeah, best captain. Ashfaq, take it away. আমার গলা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে গ্রেট। সো ক্যাপ্টেন্সির ক্ষেত্রে ফার্স্ট অফ অল আমি বলে রাখি যে সিজন এখন শেষের দিকে, তো ক্যাপ্টেন্সি আপনারা যারা কনসিডার করবেন should reflect actually your mini league position. আমাদের শোতে আমরা ইউজুয়ালি ক্যাপ্টেন্সি হচ্ছে মোটামুটি সেফ অপশন রাখি, যে পপুলার অপশন গুলাই রাখি। সো ইফ ইউ আর training your mini league or you have some ground to make up, so probably you should stick with some differential captains like so, or why did you are on the Ashfaq, we can't hear you. Of your league, you should maintain, no doubt, because Harry Kane in the Premier League. Hello. Yeah, you're breaking, Ashfaq. So can you just quickly repeat about what you said about Harry Kane? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, ক্লিয়ার। So just repeat what you said about Harry Kane.
রাইট, তো হ্যারি কেনের ব্যাপার যেটা সেটা হচ্ছে গিয়ে যে হি ইজ প্লেইং ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডিফেন্সেস ইন দ্য প্রিমিয়ার লিগ রাইট নাও, এন্ড হ্যারি কেন ইজ হ্যাভিং প্রবাবলি ওয়ান অফ দ্য বেস্ট সিজনস ইন হিজ ক্যারিয়ার. So he's involved in both goals and assists, so he's become a bit of an all-round striker. So obviously সবথেকে পপুলার পিক এই উইকে হ্যারি কেনই থাকবে. হ্যারি কেনের লাস্ট 6 ম্যাচেসে গোল অ্যাটেম্পটস is 27, which is highest I think FPL goals involved is 75. So if Spurs scores, obviously chances are Harry Kane will be involved. Next player which I'm considering is Iheanacho. So Iheanacho, Leicester striking options Vardy and Iheanacho actually Vardy has become the creator and Iheanacho has become the goal scorer. So Iheanacho is playing a relatively weak Southampton side. So সেক্ষেত্রে I fully Iheanacho goal scoring form is excellent. সেক্ষেত্রে I fully expect Iheanacho to continue with his goal scoring form. It's last his game week is 12, which is among the highest. XA and goals is 8. XA is again good. So if you're not considering Harry Kane, Iheanacho is probably the next best option you can go to. Sterling, এখানে অনেকেই স্টার্লিং নিয়ে অলরেডি হতাশ. এখানে আমাদের হোস্ট স্টার্লিং নিয়ে হতাশ, অনেকদিন স্টার্লিং নিয়ে মানে অনেকদিন রেখে দিয়েছিলেন এবং আমরা ডিফারেন্সিয়াল কভার করছি. বাট স্টার্লিং এর ব্যাপার যেটা যারা চ্যাম্পিয়ন ফলো করছেন যে play in the Champions League game, nor was he. So there's a good chance. You're breaking again. Stop the camera once again. এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে. So can you repeat about Sterling? So Sterling is a bit of a differential pick because Sterling did not play in the Champions game. We can't hear you properly, Ashfaq. You're really breaking up. To start and play most of the game next. So we are having difficulty understanding and hearing you. So I think let's just switch off your screen for the while, video off for a while, and then try to speak. Maybe হয়তো bandwidth এর কারণে আসলে এইভাবে শোনা যাচ্ছে না. So আমি সাজেস্ট করব যে can you speak again now about Sterling? Right. এখন আছে? Right, এখন শোনা যাচ্ছে. তো এখন শোনা যাচ্ছে কি? Okay, so Clear. The final player which you are considering because Son is again has a very good fixture against Sheffield. Kane jara consider করতেছেন না or do not have Kane afford Kane can also go for Son. A very good statistic, 11 goal attempts in the last game weeks. So if you do not have Kane or cannot afford Kane, maybe you can consider Son as well. Okay, so let's do one thing. Let's move to the next slide then, and that's the best captain home and away section. So Pranay. Okay, so Kane আর Son কে নিয়ে আসলে একসাথে বলে ফেলাটা বেটার হবে. Right. যদি করা হয় তাহলে হোম ম্যাচে যদি দেখি কেইনের পারফরম্যান্স এবং সনের পারফরম্যান্স মোটামুটি সিমিলার. কেইনের পারফরম্যান্স কোয়াইট হাই অ্যাওয়েতে, আর নেক্সট ম্যাচটা আমরা কিন্তু টোটাল হচ্ছে যে হোম ম্যাচ. ওই দিক থেকে আসলে সন এবং কেইন দুজনকে আসলে কনসিডার করা যেতে পারে. কেইনের ফর্মের দিক থেকে এবং কেইনের যে গোল্ডেন বুটের পার্সিউট সেটার দিক থেকে কেইনকে আগে রাখবো, এবং কেইন যেহেতু হচ্ছে গিয়ে পেনাল্টি টেকার, সো ইন কেস অফ এনি পেনাল্টি সো কেইন হচ্ছে সব থেকে আগে থাকবে. আর ওপেন প্লের দিক থেকে কেইন এবং সন দুজনেরই আসলে ভালো ক্যাপাবিলিটি আছে.
এবং লাস্ট কিছু গেম উইকে সন এবং কেন দুজনের মধ্যেই ভালো গোল স্কোরিং এর একটা প্রতিযোগিতা থাকছে। বাট আমি তারপরে বলবো যে কেনের স্ট্যাট কিন্তু সনের থেকে পাবে। তো এখানে একটা কথা এখানে জাস্ট একটা কমেন্ট আসছিল যেটা শুরুতে আমাদের আসছিল, সেটা হলো আমি এখন শেয়ার করছি এখানে। শাওন পারভেজ বলেছিল 34 গেমে ক্যাপ্টেন সন না কেন। সো এই কোশ্চেনটা যদি সন এন্ড কেনের অ্যানালাইসিসের সময় কভার করা যায় তাহলে ভালো হয়। ওকে, আমি পার্সোনালি আমি হচ্ছে গিয়ে আসলে কেনের দিকে বেশি আঘাত দেবো। এবং এই গেম উইকে আসলে যেহেতু শেফিল্ড ইউনাইটেড এবং ডিফেন্সিভ অনেক দুর্বল, কেইন হচ্ছে কি আসলে গোল্ডেন বুট পার্সেন্টের জন্য এই ম্যাচটাকে পিক করবে এবং টটনহামের প্রত্যেকটা প্লেয়ার চাবে আসলে যে হ্যারি কেইনকে সামহাউ এই পার্সেন্টে হেল্প এবং অ্যাসিস্ট প্রোভাইডার হিসেবে সন কিন্তু অনেক বেশি বেটার এবং কেইন এবং সনের পার্টনারশিপ কিন্তু যথেষ্ট। এবং আমি পার্সোনালি মানে কেইন বেশি এই গেম উইকের জন্য। আর এছাড়া হচ্ছে গিয়ে আসলে ইয়েনাচোর কথা অলরেডি আশা করেছে এবং ইয়েনাচো কিন্তু লাস্ট গেম উইকেও ভালো একটা ক্যাপ্টেন শাউট ছিল এবং অন্যান্য ক্যাপ্টেন থেকে আসলে বেটার পয়েন্টস স্কোর করেছে। তো ওই দিক থেকে আসলে ইয়েনাচো সাউদাম্পটনের বিরুদ্ধে আসলে বেটার একটা ক্যাপ্টেন পিক হবে। আমি জানি না স্টার্লিং কে আসলে বেশি গ্যাম্বল করা হয়ে যাবে। স্টার্লিং কে যদি কেউ ক্যাপ্টেন দিতে চায় এই গেম উইকে, অ্যাপার্ট ফ্রম হিজ পারফরমেন্স এবং অন্যান্য যে কম্পারিজন আছে যারা আছে কেইন, সন অথবা ইয়ানাতো, এই তিনজনের জায়গায় আসলে স্টার্লিংকে আসলে দেখে অনেকটা আর কি বেমানান লাগতেছে। বাট কেউ যদি গ্যাম্বল করতে চায় গ্যাম্বল করতে পারে। বাট আমি অ্যাজ এ আসলে কনসিস্টেন্ট প্লেয়ার একটা টিমে মেনটেন করে তাদের জন্য আসলে এই ডিফারেন্সিয়াল পিকটা টার্গেট করাটা একটু ডিফিকাল্ট, বিশেষ করে ক্যাপ্টেন চয়েস হিসেবে এই গেম উইকের জন্য। সো আই উড স্টিল গো ফর কেইন। Excellent. Okay, so let's quickly move to the defensive stats. যেসব টিমের বিরুদ্ধে আসলে আমাদের ক্যাপ্টেন গুলা খেলবে তাদের স্ট্যাটস গুলো আমরা একটু কভার করি। সুপারভেজ আপনাদের এই গেমটাতে আসলে যে টিমগুলোর সাথে আমাদের সন এবং কেন খেলবে সেটা হলো শেফিল্ড ইউনাইটেডের যদি আমি লাস্ট 6 গেম উইকের ডিফেন্স স্ট্যাট দেখি তাহলে কিন্তু 2.17 অর্থাৎ প্রতি ম্যাচে তারা 2টা করে গোল এখন পর্যন্ত হজম করছে লাস্ট 6 ম্যাচে। এবং তার চাইতে খারাপ অবস্থা কিন্তু সাউথহ্যাম্পটন কিন্তু 2.33 রেটে কিন্তু গোল কনসিড করছে। সো ইনাচিও এবং কেন বা সন এদের মধ্যে এই দুইজনকে চুজ করাটা আসলে একটু ডিফিকাল্ট হবে এই গেম উইকে। শেফিল্ড কিন্তু লাস্ট গেম উইকটাতে ক্লিন শিট রাখছে, তাদের হোম ম্যাচ ছিল। বাট ক্লিন শিটের দিকে যদি না দেখে, আমি যদি মিনিট পার শর্ট কনসিড ওয়ান টার্গেট শর্ট কনসিডে দেখি, শর্ট কনসিড দেখেন আমি দেখেন যে শেফিল্ড কিন্তু 16 মিনিট পর পর শর্ট কনসিড করছে না। আর যেটা করছে হলো শর্ট কনসিড করছে 16টা এবং সেকেন্ড ওয়ার্স্ট হইলো ক্রিস্টাল, যেখানে আমরা স্টার্লিং কে শাউট আউট করতেছি। ক্রিস্টালের ডিফেন্সিভে তাদেরকেও কিন্তু 14টা শর্ট কনসিড করতে হয়েছে এই প্রত্যেক ম্যাচে। ওয়ান টার্গেট শর্ট কনসিডে যেটা হলো প্রতি মিনিট পার ওয়ান টার্গেট শর্ট কনসিড, যেটা এখানেও কিন্তু শেফিল্ডের পারফরমেন্স কিন্তু যথেষ্ট খারাপ। অর্থাৎ প্রতি 13 মিনিট পর পর তারা একটা করে শর্ট কনসিড করতেছে লাস্ট 6 গেমে। তার ক্ষেত্রে সাউথহ্যাম্পটন এবং শেফিল্ডের মধ্যেই আসলে ডিসাইড করতে হবে যে আসলে সন অর কেন অথবা ইনাচিও আর ভার্ডি, এই দুইটার মধ্যেই আসলে একটু কনফ্লিক্ট। এই জিনিসটা আসলে এক্সজি কনসিডে যদি যাই তাহলে আমি ডেফিনেটলি শেফিল্ডের দিকে যাবো। যে শেফিল্ডের অবশ্য এক্সজি কনসিড মানে তাদের গোল খাওয়ার প্রবণতাটা হলো সবচেয়ে বেশি, আর প্রতি ম্যাচে 2.44 গোল কনসিড তারা করতেছে লাস্ট 6 গেম উইকের ইয়াতে। যদিও তারা লাস্ট গেম উইকটা ক্লিন শিট রাখছে, তারপরও তাদের রেট কিন্তু 2.44। দ্যাট মিনস এটাই সাইন করতেছে যে শেফিল্ড ডিফেন্সিভ ওয়াইজ কতটা লিকি। এবং শেফিল্ডের ক্ষেত্রে দিয়ে আসলে আমি শান্তিতে থাকতে পারবো যে কেন বা সনকে যদি আমি ক্যাপ্টেন দেই তাহলে শান্তিতে থাকতে পারবো যে হ্যাঁ কিছু একটা হবে। বাট ইনাচিও যে ধরনের ফর্মে আছে তাকেও সেও আসলে অশান্তির কিছু নেই, সেও শান্তিতে থাকতে পারে যে কিছু একটা পাবো, এইটুকুন আশা রাখতে পারে। বাট স্টার্লিং রিস্কি, আমি মনে করি একটু রিস্কি, স্লাইট রিস্কি আর কি। যদিও ক্রিস্টাল তাদের হোমে খেলবে। আপনি তো স্লাইট বলছেন, স্লাইট কথাটা ব্যবহার করছেন, আমি তাতেই খুশি অনেক।
বিকজ স্লাইটলি ব্যবহার করছে এই কারণে, যে কারণ আমি ধরে নিচ্ছি স্টার্লিং খেলবে, বাট স্টার্লিং এই মুহূর্তে কিন্তু কারো টিমে নেই, এবং স্টার্লিং কে নেওয়ার পিছনেও আসলে এই মুহূর্তে শুধু ক্যাপ্টেনশিপ দেওয়ার জন্য আসলে স্টার্লিং কে টিমে নেওয়া, এটা আসলে একটু রিস্কি আমার কাছে মনে হয়, যেখানে আমার টিমে অনেকে, ম্যাক্সিমামের টিমে কেন আছে এবং ইনাচিওর মতন প্লেয়াররা আছে। তো স্টার্লিং কি এখানে শুধু ক্যাপ্টেনের জন্য নিয়ে আসে আমি গ্যাম্বলিং করব, এটা একটু রিস্কি। রাইট, আমি 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 যেহেতু সাধারণত রিস্কি গেম খেলে থাকি, অ্যাটলিস্ট আমি হলে অ্যাটলিস্ট স্টার্লিং কে নিতাম, বাট আমি ক্যাপ্টেন্সি হ্যাঁ, নিতাম না। ঠিক আছে, আমি অ্যাটলিস্ট এটা করতাম না। আমি হয়তো বা টিমে নিতে পারি তাকে, যে হ্যাঁ লেটস টেক আ পার্ট, হ্যাঁ লেটস টেক আ রিস্ক, ইয়াস, হ্যাঁ 5 গেম উইক হ্যাঁ, বাকি আছে, হ্যাঁ আমি যে জটা বা ফার্নান্ডেস কে বাদ দিয়ে আমি জাস্ট স্টার্লিং কে ঢুকাই নিলাম, সেটা আমি করতেই পারি। বাট আমি হ্যাঁ, অ্যাটলিস্ট এত বড় রিস্ক নিতাম না যে আমি ওখানে অ্যাটলিস্ট স্টার্লিং এর উপর ক্যাপ্টেন্সি দিতাম, কারণ যেহেতু কেন আছে, আর কেনের খেলা যেহেতু শেফিল্ডের সাথে, সন আছে টিমে, সনের খেলাও শেফিল্ডের সাথে, I wouldn't go against it. Our ইয়া, captaincy is a big thing. So anyway, I think that's all we have. আর এখানে আরেকটা ব্যাপার হলো যে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে শেফিল্ডের কথা যদি আমি বলি, শেফিল্ড ইজ বেসিক্যালি খেলার কিছু নাই এখন, হলো জাস্ট প্রেস্টিজিয়াস ব্যাপার, যতটুকু পারি মানে আছে না যে ছোটবেলায় আমরা বলতাম হেরে তো গেছি, এখন জাস্ট মান ইজ্জত নিয়ে হেরে যাওয়া যায় আর কি। সো হয়তো একটা দুইটা গোল খাইলে ঠিক আছে, ওটা পর্যন্তই সমাপ্ত রাখার চেষ্টা করবো আর কি, বাট ওই খেলার মতো নতুন করে না জেতার মতো আসলে সেরকম কিছু না। এখন গত গেম উইকে হয়ে গেছে ব্রাইটনের সাথে, বাট ব্রাইটন ইজ अगेन কোয়াইট আনপ্রেডিক্টেবল, তাদের ডিফেন্সিভ ইউনিট খুবই ভালো, বাট স্টিল দে ওয়ান ল্যান্ডেড আপ গেটিং a goal against Sheffield. So I don't know anything else to cover. ও আমাদের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো কোয়াইট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। জাস্ট আমি একটা কোয়েশ্চেন আমি রেজ করি আগে, সেটা হলো যে কারো যদি কোনো আইডিয়া থাকে এটা ব্যাপারে বলতে পারে। কোয়েশ্চেন ফ্রম মশিউর রহমান বাপ্পি अगेन, ডাবল গেম উইক কবে হইতে পারে? থিংক পারভেজ বেটার আইডিয়া রাখে, পিকচার যেহেতু ওকে, ওকে দেন, যে জিনিসটা আসলে আমরা টুইটার কমিউনিটি থেকে আমরা এই খুব ফেমাস একজন পার্সন বেন কার্লিনের যদি আমরা অ্যাসিস্টটা দেখি, যে আসলে ডবল গেমিক, তাহলে ডবল গেমিকের যে জিনিসটা তার কাছ থেকে জানা গেছে যে 70% আশা রাখা যায় যে 35 গেমিক হলে ডবল গেমিক হইতে যাচ্ছে। অর্থাৎ যারা এফএ কাপের যারা সেমিফাইনাল এখন পর্যন্ত যারা কনফার্ম করছে, এরকম টিম হলো ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল, চেলসি এবং হইলো লেস্টার সিটি। এই চারটা গেমকে তারা 35-এ হইতে পারে, এবং অ্যাস্টন ভিলা এবং এভারটনের হইলো পসিবিলিটি আছে, যেহেতু ওদের একটা 19 গেম উইকে হইলো তাদের ব্ল্যাঙ্ক ছিল, সো তাদেরও 35 গেম উইকে ডবল হইতে পারে। সো পসিবিলিটি 70%, আমি বলতেছি না 100%, এখনো যেহেতু ফিক্সার শিডিউল হয় নাই। এবং যারা এই এফএ কাপ খেলবে 35 গেম উইকে, যাদের যেমন আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি এবং লিস্টার সিটি, এরা যদি 35 এর ডবল গেম উইক খেলে তাহলে ডেফিনেটলি 36 তাদের ব্ল্যাঙ্ক। বাট অ্যাস্টন ভিলা এবং এভারটনের ক্ষেত্রে এই জিনিসটা হবে যে 35-এও যদি তাদের ডবল গেম উইক হয়, 36-এ কিন্তু তাদের কোনো ব্ল্যাঙ্ক নাই। তো একটু স্লাইটলি আসলে এই জিনিসটাতে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি আগামী আমাদের যে পথটা আছে এটাতে মোটামুটি ক্রিস্টাল ক্লিয়ার করে দিতে পারবো যে আসলে কে আসলে ডবল গেমিং, তবে এটা 75% প্রেডিক্ট করা যাইতে পারে যে এইরকম। রাইট, আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হলো শাওন পারভেজের কাছ থেকে। একটা কোয়েশ্চেনের আনসার দিলে উপকার হয়, আগামী 4 গেমে কি অ্যান্টোনিও ব্যাক করতে পারে নাকি? এনিবডি, এনি আইডিয়া? এইখানে দ্য নরউইচ সাপোর্টার। সেক্ষেত্রে কয়েক গেম উইক আগে সেটা বলছিলাম আর কি, তো অ্যান্টোনিও has a very low chance of returning this season. যদি আসেও might be for the last 1 or 2 game week. So if you still have Antonio for any reason, you should get him out as soon as possible. তার প্রাইস তো ড্রপ করবে, ওর নেক্সট কয়েক গেম উইক খেলারও চান্স কম। He has very low chance of coming back this season because it's the recurrent of the same hamstring injury he had all throughout the season. So he won't be rushed back. ইদেন আসলেও আসলে ওর থেকে বেটার আসলে যথেষ্ট ভালো একই প্রাইস পয়েন্টে, এবং ওর টিমমেট লিঙ্গার্ড যথেষ্ট ভালো খেলতেছে। তো অ্যান্টোনিও যদি ব্যাকও করে, আসলে কতটুকু ওর দিয়ে হবে না ওটা। রাইট,
আর বোয়েন যেহেতু অ্যান্টোনিওর ওই হোল্ডিং প্লেটা করেই যাচ্ছে, যার কারণে লিনগার্ড ইজ স্টিল ফ্লাইং হাই। আরেকটা আমার ইন্টারেস্টিং মনে হয় হলো না আসলে অ্যান্টোনিওর যাদের হেডেক আছে যে অ্যান্টোনিওকে নিব এরকম প্লেয়ার কিন্তু অলরেডি 6.3 তে কিন্তু ক্রিস উড আছে, যে কিন্তু লাস্ট গেমিংটাতে কিন্তু বিধ্বংসী একটা পারফরমেন্স করছে। মানে ক্রিস উড আমারও এই জায়গাটাতে একটা মাথায় আসতেছিল যে আসলে লাস্ট 3 গেমিংকে অ্যান্টোনিও অথবা বামফোর্ড এরকম কিছু, এবং তারপরে যখন দেখলাম যে লাস্ট কয়েক 3টা ফিকচারও কিন্তু বার্নলের ভালো আছে, অ্যাটলিস্ট অ্যাটাকিং ওয়াইজ, আমি বলবো না ডিফেন্সিভ ওয়াইজ বার্নলে ভালো, বাট অ্যাটাকিং ওয়াইজ বার্নলের ক্রিস উড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুড পিক হইতে পারে। রাইট, ক্রিস উড কি বলবো, আশা করি নাই যেটা সেটাই হয়েছে, বাট এনিওয়ে আমার কোডির ক্লিন শিট মেরে দিয়েছে আর কি, সোজা কথা। আই গট 0 ফ্রম কোডি, ডিসাইড দ্যাট আমার বাকি ডিফেন্ডাররা সবাই ওয়েল প্লেড, well done. But anyway, anything else we missed that you want to say, or otherwise forever hold your peace? Nothing? আমি লাস্ট একটা জিনিস বলতে যাচ্ছি আর কি, রিগার্ডিং এখন যেহেতু সিজনের শেষের দিকে, তো সিজনের যেহেতু শেষের দিকে, তো এক্ষেত্রে দ্য লাস্ট ফিউ গেম উইকস দ্য প্লেয়ার্স ব্রিং অন, যে আমরা যে ধরনের প্লেয়ার এখন নিব বা কিছু, ইট শুড বি ফ্রম প্লেয়ার্স দ্যাট ফ্রম টিম দ্যাট আর সামথিং টু ফাইট ফর। For example, Champions League squad gula is becoming very competitive. City assets gula, if City has the gets the game week, gets the title early, sheketre City might rotate their teams even more. United o korte pare na korte pare, but the other teams such as Chelsea, Leicester, Liverpool, West Ham, they are the teams that are pushing for the top 4 places could be your target, or the lower sides, or who are fighting for relegations, because they will be fighting for everything. They're fighting for survival, fighting for the Champions League places, fighting for the European places. So sheketre those are the teams you should consider bringing in during the end of the season, not the mid-table ones. Mid-table does not have anything to play for, but the lower and the upper ones. Right. Okay. I think that covers. So আরেকটা জিনিস আমি বলতে পারবো এখানে অ্যাড করবো খালি জাস্ট অনেকেই কিন্তু মিনি লিগ গুলাতে আসলে অনেকের কাছে চিপ আছে। তো আমি একটা রিমাইন্ডার দিতে চাই, এইটা কিন্তু একটা ট্রিপল গেমিংয়ের ট্রিপল ক্যাপ্টেন খেলার কিন্তু গেমিং কেনের উপর শেফিল্ডের সাথে, আর সামনের দিকে কিন্তু তেমন কোনো ট্রিপল ক্যাপ্টেনের কোনো অপশন খুব কম আছে। লিভারপুলের সম্ভবত চান্স আছে, বাট এইটাই একটা চান্স, যদি কেউ ট্রিপল ক্যাপ্টেন আসলে ওই যে ট্যাঙ্কির মধ্যে ঢুকায় রাখে তাহলে ট্যাঙ্কি থেকে বাইর করেন, এটা একটা গেমিং, এটা একটা গেমিং মিনি লিগে আগার জন্য। এটা জাস্ট আমার একটা কার্ডিফের ক্ষত এখনো অনেকের যায় নাই, এখনো যে ক্ষত শরীর থেকে যায় নাই। আমি একটা কথা বলছিলাম আশফাক তোমাকে, আমি তোমাকে গত সপ্তাহে একটা কথা বলছিলাম গেম উইক 32 তে, যে লেটস প্লে ট্রিপল ক্যাপ্টেন্সি অন হ্যারি কেন। তুমি আমার কথা শুনলে না, তুমি শুনলা ভুট্টু সাহেবের কথা। এনিওয়ে ঠিক আছে, কে শুনে কার কথা, বাট এনিওয়ে গাইস, পার্সোনাল ক্যাপ্টেন্সি কার ট্রিপল ক্যাপ খেলছি তো? খেলছি না, সরি, দেন আই মিস রাইট। না কেনের উপরে খেলছে এবং নাদিমও কেনের উপরে খেলছে। ওয়াও, মানে কে আসলে হ্যারি কেনকে টিমে রাখতে চাচ্ছিল না গত কয়েক সিজন ধরে, এবং এটা নিয়ে প্রচুর কথা হচ্ছে যে কেন সে হ্যারি কেনকে নিবে না, সেও এই সিজনে হ্যারি কেনকে ট্রিপল ক্যাপ। ওয়াও। আমার আসলে বেসিক্যালি কোনো প্লেয়ারের উপরে কোনো গ্রাজ নাই, আনটিল আনলেস হি প্লেজ ওয়েল আই এম ডেফিনেটলি আউট ফর ইট। বাট যখন ওই যে না খেলে আজাইরা যখন পয়েন্ট পায়, আজাইরা না খেলে যখন আমার পয়েন্ট পায়, তখন আমার কাছে মনে হয় যে এই প্লেয়ারকে নিয়ে আসলে লাভ নেই, কারণ আমি একটু কিছু কনসিস্টেন্সি দেখতে চাই, বাট তাছাড়া আমি কখনো করি না। আর যখন প্লেয়ারের মধ্যে আমি কখনো দেখি যে কোনো কিছুই করতেছে না, হঠাৎ করে একটা পেনাল্টি পাইলো, সে পেনাল্টি টেকার, সে পেনাল্টি নিয়ে নিবে, তারপর সে পেনাল্টি নিল, গোটা মাঠের মধ্যে একটা ম্যাচেও সে শট মারে নাই, হঠাৎ করে একটা শট মারলো, সেই শটে গোল হয়ে গেল, ইট মেক্স নো সেন্স। এই ধরনের ভাই এত ধরনের প্লেয়ার তো আমার নেওয়া যাবে না। এনিওয়ে দ্যাটস অল। সো আমি মনে পার্সোনাল ক্যাপ্টেন্সি থেকে বলি, আমার গেম উইকে এবার ক্যাপ্টেন্সি হলো ডেফিনেটলি হ্যারি কেন। আশফাক, হুজ ইউর পার্সোনাল ক্যাপ্টেন?
I have Harry Kane, so it will be Harry Kane. আমি যদি Harry Kane না রাখতাম তাহলে maybe I would have picked Son or Iheanacho. Right. Parvez? আমার ফার্স্ট চয়েস হলো ইনাচিও এই গেম উইকে, এন্ড সেকেন্ড চয়েস হলো হ্যারি কেন। বিকজ এটার কারণ হলো হ্যারি কেনের কিন্তু লাস্ট গেম উইকে আমি ইনজুরি যেটা দেখছিলাম, ইনজুরি আপডেটে হ্যারি কেন স্লাইটলি নক হয়েছিল ওই গেমটাতে। সো আমি মনে করি না হ্যারি কেন বসবে, আমি মনে করি না বসবে, সে খেলবে। বাট এটা একটা কারণ হইতে পারে, ইনাচিও হইলো ফিট এবং ইনাচিওতে আমার যাওয়ার ইচ্ছা, তারপরে চিন্তা করবো হ্যারি কেন। বাট এই দুইজনকার মধ্যে একজন। রাইট। প্রণয়? এখন পর্যন্ত হ্যারি কেন। গত গেম উইকে আমি একটা ডিফারেন্সিয়াল খেলতে চাইছিলাম ইহেনাচোর উপরে ক্যাপ্টেন্সি দিতে, পরে কেন জানি মনে হলো যে না, লেটস জাস্ট গো উইথ সালাহ। সালাহ 3 মিনিটে গোল দেওয়ার পরে মনে হ্যাঁ, সালাহ 3 মিনিটে যখন গোল দিয়েছিল তখন মনে ছিল ইট ওয়াজ আ গুড শাউট, বাট পরে এনিওয়ে thank you so much guys, thank you so much, and of course it was a nice show and lots of interesting topics and stats, and of course we'll be back again কারণ আমাদের এখনো team of the week আছে যেটা আমরা কালকে করব, so we'll be back with our team of the week, and next week again of course আমরা যখন fixture release হবে we'll be back with more double game week analysis and everything. But until then, thank you so much to everyone for watching, and thank you for your likes and comments, very much appreciated, and of course keep to support Ono Football, and we'll be always be there with you. Take care. Bye bye.